মহাসড়কে কোরবানির পশুর ট্রাকে বেপরোয়া চাঁদাবাজি, জড়িত পুলিশও ধরা খেয়ে টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা নিত্যদিনের ঘটনা বলছেন চালকরা। সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি। মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা। এবং বিশ্বকাপে রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে সুপার 8 নিশ্চিত করাই লক্ষ্য। ছন্দে ফিরতে দীর্ঘ সময় ব্যাটিং বোলিংয়ে ঘাম ছড়িয়েছেন সাকিব। কোরবানি ঈদ এলেই দেশের বিভিন্ন গন্তব্যে ছুটে চলে পশুবাহী ট্রাক। এ সময় পথে পথে ট্রাকের গতিরোধ করে চলে চাঁদাবাজি। সময় সংবাদের অনুসন্ধানে ধরা পড়েছে এমন চিত্র। এ সময় ক্যামেরায় অনিয়ম ধরা পড়লে টাকা দিয়ে চলে ম্যানেজের চেষ্টাও। চাঁদাবাজি নিয়ন্ত্রণে সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি ব্যবসায়ীদের। মিজানুর রহমানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। সিটি হাট রাজশাহী। ঈদকে কেন্দ্র করে উত্তরের অন্যতম এই হাটে ক্রেতা বিক্রেতাদের দৌড়ঝাঁপ। হাট শেষ হলেই গরুভর্তি ট্রাক ছুটতে শুরু করবে দেশের বিভিন্ন গন্তব্যে। গেল মহাসড়কে চাঁদাবাজির তথ্য। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই বিভিন্ন গন্তব্যে একের পর এক ট্রাক বেরিয়ে যেতে শুরু করলো হাট থেকে। অভিযোগের সত্যতা কি জানতে পরিচয় গোপন করে আমরা উঠব গরুর ট্রাকে, দেখব পথের বাস্তবতা কি। রাত 11:30 চট্টগ্রাম গ্রামে একটি ট্রাকে সময় সংবাদ, কিন্তু হাট থেকে বের হওয়ার পরই থমকে যায় গতি। দাবি করা হয় চাঁদা। কিসের চাঁদা জিজ্ঞাসা করতেই করা হয় অকথ্য ভাষায় গালিগালাজ। পরে টাকা দিয়ে রেহাই মেলে সেখান থেকে আবারও চলা শুরু। বঙ্গবন্ধু সেতুর আগ পর্যন্ত কোথাও দিতে হয়নি চাঁদা। ট্রাকের চালক ও সহকারীর আশঙ্কা ফাঁস হয়ে গেছে সময় সংবাদের উপস্থিতির তথ্য। এরপর পরিকল্পনায় কিছুটা পরিবর্তন। গাড়িতে উঠে অনুসরণের চেষ্টা ট্রাকগুলোকে। রাজধানীর প্রবেশ মুখে উত্তরা এলাকায় আবারও গতিরোধ করা হয় একটি ট্রাকের। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে চলে যেতে বলা হয় আমাদের। পূর্বাঞ্চলের 300 ফুট এলাকায় আরেকটি পশুবাহী ট্রাক অনুসরণ করে সময় সংবাদ। পরে পথে রূপগঞ্জ থানা পুলিশের একটি চেকপোস্টে থামানো হয় সেটিকে। কিছুক্ষণ পর ছেড়ে দেয়া হয় টাকা নিয়ে। কিসের টাকা নিলেন এমন প্রশ্ন করতেই শুরু হয় দৌড়ঝাঁপ। ছবি নিতে বাধা দেয়া হয় চিত্র সাংবাদিককেও। পরে আমাদের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেন তারা। চালকরা বলছেন এমন চাঁদাবাজি নিত্যদিনের ঘটনা। ঠিক না, ওই 2-3 জায়গায় টাকা দিতে হয়। চাপাই থেকে চিটাং যাচ্ছি, গাড়ি নওগাঁর। টাকা শুধু এখানে দিয়েছে, অন্য কোনো জায়গায় লাগেনি। লাঠি তো অবশ্যই থাকে পোলাপানের হাতে। সড়কে গরুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে অসাধু পুলিশ সদস্যদের চিহ্নিত ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। জামালপুর থেকে ট্রেনে আসলো কোরবানির পশু নেওয়া হবে রাজধানীর বিভিন্ন হাটে। এই মুহূর্তে রাজধানী কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। চন্দ্রিমা। ইসলামপুর থেকে স্পেশাল ক্যাটল ট্রেন কিন্তু কোরবানির গরু নিয়ে চলে এসেছে কমলাপুর রেল স্টেশনে। এই মুহূর্তে আমার ঠিক পেছনেই রয়েছে সেই ট্রেনটি, এবং এই ক্যাটল সার্ভিসের এই ট্রেনটিতে কিন্তু 400 গরু ইসলামপুর থেকে এসেছে ঢাকাতে। আমি যদি একটু দেখাতে চাই যে ট্রেনটি কিন্তু এসেছে 7:05 এসে পৌঁছেছে কমলাপুর রেল স্টেশনে, এবং এখানে কিন্তু প্রতি গরুর পেছনে কিন্তু খামারিদের খরচ হয়েছে প্রায় 500 টাকার মতো। এই ক্ষেত্রে কিন্তু 25টি ওয়াগনে যেহেতু 400 গরু এসেছে, এক একটি ওয়াগন যারা খামারিরা ভাড়া নিয়েছেন তাদের এক একটা ওয়াগনে কিন্তু 16টা গরু করে নিয়ে আসা যায়, এবং এর মোট খরচ পড়ে কিন্তু 8,000 টাকার মতো। এবং ট্রাকের চেয়ে কিন্তু সাশ্রয়ী ভাড়া এবং স্বাচ্ছন্দ্যে গরুগুলো যেহেতু ঢাকায় নিয়ে আসা যায়, এর জন্য গত কয়েক বছর ধরেই কিন্তু খামারিদের পছন্দের তালিকায় রয়েছে এই ট্রেন সার্ভিস।
সার্ভিসটি, তার কারণ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রতি বছর ঢাকাতে সড়ক পথে এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু গরু আসে এবং সেগুলো পৌঁছে যায় ঢাকার বিভিন্ন হাটগুলোতে। এবং এবারও কিন্তু তেমনটি হয়েছে। এই সকালবেলা 7:05 এসেছে ইসলামপুর থেকে একটি ট্রেন কোরবানির গরু নিয়ে, এবং এরপরে কিন্তু এই ইসলামপুর থেকে আরেকটি ট্রেন আসবে দুপুরের দিকে। সেটির মধ্যেও কিন্তু 400টি গরু থাকবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু আজ এসে পৌঁছবে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় 80টা গরু নিয়ে কিন্তু পৌঁছে যাবে। এক্ষেত্রে আমরা একটু জানিয়ে রাখতে চাই যে চাঁপাইনবাবগঞ্জ থেকে কিন্তু গতকাল 6:25 ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়েছে এবং এই যে সার্ভিসটি এটা চলবে কিন্তু আগামী 14 জুন পর্যন্ত। আগে কিন্তু গরু পরিবহনের জন্য আলাদা ট্রেন ব্যবস্থা থাকলে এবার ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আলাদা করে ওয়াগন ব্যবহার করা হচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু আমরা খামারিদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যেহেতু তাদের এখানে কিন্তু সাশ্রয়ীভাবে তাদের আনা নেওয়া করার একটা ব্যবস্থা থাকছে এবং তারা খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু গরুগুলো ঢাকায় নিয়ে চলে আসতে পারছে এবং এখান থেকেই পৌঁছে যাবে ঢাকার বিভিন্ন হাটে। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম। পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকা সহ সঠিক পরিকল্পনার অভাবে রাজধানীতে আজও আলোর মুখ দেখেনি নির্দিষ্ট স্থানে পশু কোরবানির পরিকল্পনা। নগর কর্তৃপক্ষ এই জন্য দায়ী করছে নাগরিকদের অনাগ্রহকে আর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। অভিযোগের পাহাড় নগরবাসীর। পরিচ্ছন্ন স্বাস্থ্যকর নগরী নিশ্চিতে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। রাশেদ বাপির রিপোর্ট। রাজধানীতে প্রতি বছর পশু কোরবানি হয় কয়েক লাখ। বেশিরভাগ কোরবানিদাতাই বেছে নেন নিজের বাড়ির সামনের সড়ক, গ্যারেজ কিংবা পার্শ্ববর্তী খোলা জায়গা। বৃষ্টি হলে তো কথাই নেই। এমন পরিস্থিতি এড়াতে 9 বছর আগে 2015 সালে চালু হয় নির্দিষ্ট স্থানে পশু কোরবানির ধারণা। শুরুতে বেশ কিছু সীমাবদ্ধতার জন্য নগরবাসীর খুব একটা সাড়া না মিললেও প্রত্যাশা ছিল দিন গড়ালে বাড়বে অংশগ্রহণকারীর সংখ্যা। তবে সেই প্রত্যাশার পূরণ হলো কই? মানুষের সাড়া না পেয়ে 2021 সালে এই নিয়ম থেকে সরে আসে দক্ষিণ সিটি। উত্তরে এখনো চালু আছে ঠিকই, তবে সেটি নামে মাত্র। নির্দিষ্ট স্থানে পশু কোরবানির জন্য চলতি বছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তার আওতাধীন প্রতিটি ওয়ার্ডে 3টি করে জায়গা তৈরির প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। সেই হিসেবে উত্তরের 54টি ওয়ার্ডে বরাদ্দ থাকছে 162টি জায়গা। প্রতিটি স্থানে প্যান্ডেল, কসাই, মাংস পরিবহন সহ সব ধরনের সুযোগ সুবিধা রাখার দাবি করলেও এবারও আস্থাহীনতায় নগরবাসী। অনেক বড় লোকের বাড়ির পিছনে অনেক জায়গা আছে, উনি করবে, কিন্তু 90% লোকের তো বাড়ি নাই। তো তারা তো আমরা ওইখানে যেতে চাই। পর্যাপ্ত সুবিধা দিলে আমরা কেনা যাবো ওইখানে। যদি পর্যাপ্ত সুবিধা থাকতো সবাই যেত, কে না যেত? আমি তো চাবো না আমার বাড়িতে নগর হোক। যদি নির্দিষ্ট জায়গায় পশু কুরবানি না দেওয়া হয় তাহলে তো পরের দিন থেকে এলাকায় চলাই যাবে না। নগর কর্তৃপক্ষ এবছরও পর্যাপ্ত সুযোগ সুবিধা রাখার দাবি করলেও খোদ কাউন্সিলরে স্বীকার করছেন মিল নেই কথার সাথে কাজের। প্রত্যেকটি ওয়ার্ডে অ্যাটলিস্ট 3টা জায়গা আমরা নির্ধারণ করেছি। প্রয়োজনীয় সংখ্যক লজিস্টিক্স, গাড়ি, ম্যান পাওয়ার সমস্ত কিছুই মোবিলাইজ করা হয়েছে। ওখানে কুরবানি করতে যে মানুষ বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়। পানি পাওয়া যায় না, পরিষ্কার করার যথেষ্ট লোক পাওয়া যায় না, যার ফলেই এখানে আমরা ফল্ট করছি। দীর্ঘমেয়াদী লক্ষ্য মাথায় রেখে নির্দিষ্ট স্থানে পশু কোরবানিতে নাগরিকদের অভ্যস্ত করার আহ্বান তাদের। ডিমান্ডের তুলনায় নির্দিষ্ট স্থান সেইটা আসলে অল্প। সেই জায়গাটাও কি বাস্তবসম্মত বা বিজ্ঞানসম্মত, সেখানেও দেখলে দেখা যাবে যে সেই জায়গারও ময়লা আশেপাশে ছড়াবে। তাহলে সেই নির্দিষ্ট স্থান আর আমাদের বসত বাড়ি খুব বেশি পার্থক্য নেই, যতক্ষণ না আমরা আধুনিক স্লটারিং হাউসে যেতে পারবো। কোরবানি ছাড়াও বছরের বাকি সময়ে যত্রতত্র পশু জবাই বন্ধে আধুনিক জবাইখানা বা স্লটার হাউস নির্মাণ করেও চালু না করতে পারার ব্যর্থতা আছে ঢাকার 2 নগর কর্তৃপক্ষের ঝুলিতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘরমুখ মানুষের ভিড় বাড়ছে স্টেশনে। ঈদ যাত্রার দ্বিতীয় দিনের খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে রিপোর্টার নাজমুস সালিহি আছেন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সালিহি, ঈদ যাত্রার দ্বিতীয় দিনে রেলপথে খানিকটা স্বস্তির খবর। যারা রেলপথে যেতে চান বা যারা ইতোমধ্যেই যাত্রা করেছেন তাদের অভিজ্ঞতা আজকে অন্তত বলা চলে অনেকটা ভালো। সকাল থেকে কোনো ট্রেনই আসলে এখান থেকে খুব বেশি বিলম্বে ছাড়েনি এবং প্রতিটা ট্রেনই আমরা দেখেছি যে যথাসময়ে এখান থেকে শিডিউল মেনে ছেড়ে যাচ্ছে এবং সেই অর্থে কিন্তু কমলাপুর রেল স্টেশনে এখনও উপচে পড়া যে ভিড় এবং কানায় কানায় ট্রেনগুলো পূর্ণ হয়ে যে উপচে পড়া ভিড় তৈরি হয় ট্রেনগুলো, তো সেই রকম ভিড়ও কিন্তু এখন পর্যন্ত
তৈরি হয়নি। অর্থাৎ আমরা যে ট্রেনটির পাশে দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গের জেলা লালমনিরহাটের ট্রেন। এটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস। আপনি জানেন যে উত্তরবঙ্গের ট্রেন মানেই উপচে পড়া ভিড় এবং কানায় কানায় পরিপূর্ণ থাকে, এবং সেটি আসলে শিডিউল বিপর্যয়ের এই স্বাভাবিক সময়েও ছিল। কিন্তু সেই ট্রেনটি আজকে যথাসময়ে এখানে এসে ভিড়েছে এবং যাত্রীরাও কিন্তু স্বাচ্ছন্দ্যে উঠে বসেছেন। আমরা একটু যদি ট্রেনের ভিতরের অবস্থা যদি দেখাতে চাই তাহলে আসলে সহজে বোঝা যায় যে ট্রেনের যেই যাত্রী চাপ তা কিন্তু আসলে অনেকটা কম। বুড়িমারি এক্সপ্রেস ছাড়াও উত্তরবঙ্গের যে বাকি ট্রেনগুলো রয়েছে সেগুলোও কিন্তু মোটামুটি সকাল থেকে সময় মেনে এখান থেকে ছেড়ে গেছে প্রতিটি ট্রেনে। বিশেষ করে এখান থেকে আমরা দেখেছি জামালপুর ময়মনসিংহ তারাকান্দির ট্রেন তিস্তা এক্সপ্রেস, সেটি তো এক প্রকার বলা চলে যে যাত্রী খুব বেশি চাপ ছিল না। উত্তরবঙ্গের জেলা রাজশাহীর অন্যতম একটি ট্রেন ধূমকেতু এক্সপ্রেস, সেটিও 6টার সময় এখান থেকে যথাসময়ে ছেড়ে গেছে এবং সেটিতেও খুব বেশি যাত্রী ছিল এরকম নয়। উত্তরবঙ্গের ট্রেনগুলো একদিকে যেমন ফাঁকা এবং অনেকটা স্বস্তিদায়ক, বিশেষ করে কমলাপুর থেকে সেটি বিমানবন্দরে গিয়ে হয়তো এই যাত্রীর চাপটা অনেকটা বাড়বে এবং যেই আসনগুলো আসলে বিক্রি হয়েছে, যারা কমলাপুর থেকে উঠতে চাচ্ছেন না তারা হয়তো বিমানবন্দরে গিয়ে উঠবেন। এবং এখানে কিন্তু আরেকটি বিষয় আসলে কাজ করে, সেটি হচ্ছে যে অনেকেই কমলাপুরে অতিরিক্ত চাপ হবে পূর্ব অভিজ্ঞতা এমনটি থেকেও কিন্তু আসলে বিমানবন্দরে গিয়ে উঠেন, এমনও কিন্তু হয়। আসলে আমরা অনেকের সাথে কথা বলে যেটা জানতে পারছি এরকম কারণও থাকতে পারে, যে কারণে উত্তরবঙ্গের ট্রেনের যাত্রী চাপ কিছুটা যদি কম, সেক্ষেত্রে পূর্বাঞ্চলের ট্রেনে কিন্তু আরও বেশি কম। স্বাভাবিক সময় এবং উত্তরাঞ্চলের ট্রেনে যেহেতু প্রচুর সংখ্যক আসনের চাহিদা থাকে, গাদাগাদি থাকে, কিন্তু সেরকম যদি পশ্চিমাঞ্চলের ট্রেনে না এবং স্বাভাবিক সময়ে কিন্তু পূর্বাঞ্চলের ট্রেনের যাত্রীর চাপ কিছুটা নর্মাল সময়েও কম থাকে। আজকে সিলেট এবং চিটাগংয়ের ট্রেনের যাত্রী চাপ অনেকটা কম, বিশেষ করে পশ্চিমাঞ্চল অর্থাৎ পূর্বাঞ্চলে এই উত্তরাঞ্চলের ট্রেনের কিছুটা চাপ রয়েছে। আজকে বলা চলে যে সব মিলিয়ে 43টি আন্তনগর ট্রেন, 2টি ঈদ স্পেশাল সহ এখান থেকে ছেড়ে যায়, বা যার টিকিটের সংখ্যা 32 থেকে 33,000। সুতরাং সারাদিনে এত সংখ্যক লোক ঢাকা ছাড়লেও এখান থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেই ট্রেনগুলোতে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে এবং এই ট্রেনগুলো ফাঁকা হওয়ার পেছনে অন্যতম কারণ যাত্রীরা মনে করছেন যে এবার কমলাপুর রেল স্টেশনে 5 স্তরের চেকিং সিস্টেম চালু করা হয়েছে। সুতরাং বিনা টিকিটে কাউকে স্টেশনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যে কারণে টিকিটের সমপরিমাণ আসন সংখ্যক যাত্রী এখানে আসতে পারছেন। এবং বিমানবন্দর থেকে যদি এমন অবস্থা থাকে, সেটি যদি চেকিংটা সুন্দরভাবে হয়, তবে যাত্রীরা বলছেন তাদের যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন যোগে ঈদ যাত্রার দ্বিতীয় দিনের সর্বশেষ খবর। সহকর্মী নাজমুস সালিহি যুক্ত হয়েছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে। মহাসড়কেও বাড়ছে যানবাহনের চাপ, সে খবর জানাতে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রিঙ্কু, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তর এবং দক্ষিণবঙ্গের যে 22টি জেলার যানবাহনগুলো আমরা এই পথে চলতে দেখেছি। ভোর থেকে আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ বর্ষকের কন্যাম এলাকা, এবং আমরা দেখছি যে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী এবং দক্ষিণবঙ্গগামী বিভিন্ন যানবাহনের সংখ্যা কিন্তু আসলে বাড়ছে এবং সেই সাথে যাত্রীবাহী বাসের পাশাপাশি আমরা দেখেছি যে খোলা ট্রাক অর্থাৎ খালি ট্রাকে করে কিন্তু আসলে মানুষ বাড়ি ফিরছে। এছাড়া ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিন্তু আসলে কম নয়। আমরা অনেকে দেখেছি যে ভোর থেকে মোটর সাইকেলে করে কিন্তু আসলে অনেকে বাড়ি ফিরছে। তো এই পথে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে সকল যানবাহন এই পথে চলাচল করে, সাসেক 2 প্রকল্পের আওতায় মহাসড়ক 4 লেনের কাজ অনেকাংশে শেষ হওয়ার পাশাপাশি যে সকল আন্ডারপাস এবং ওভারপাস নির্মাণাধীন ছিল সেগুলো কিন্তু আসলে সবকটি খুলে দেওয়া হয়েছে, যে কারণে অনেকটা স্বাভাবিক গতিতে আসলে স্বাচ্ছন্দ্যেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু এই পথে বাড়ি ফিরতে পারছে। সেই সাথে এই মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু আসলে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের একাধিক সদস্য কিন্তু কাজ করছে। শুধুমাত্র জেলা পুলিশেরই কিন্তু এই যে সিরাজগঞ্জে যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে কিন্তু প্রায় 8 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তো এক কথায় বলা যায় যে ঈদ যাত্রা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আসলে আমরা দেখছি যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যানবাহনগুলো আসলে ঢাকা থেকে ছেড়ে আসছে এই পথে, এবং মহাসড়ক যে অনেক
অনেকটাই ফাঁকা থাকায় কিন্তু কোনো ধীরগতি বা যানজটে কিন্তু আসলে ভোগান্তি আমরা দেখছি না, অনেকটা স্বাভাবিক গতিতে কিন্তু আসলে যানবাহনগুলো চলাচল করছে এই পথে। সেই সাথে আমরা যদি বলি যে জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু অনেক নিরাপত্তা ব্যবস্থা আসলে গ্রহণ করে। তো এক কথা বলা যায় যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারের কথা যদি বলে, অর্থাৎ টাঙ্গাইল অংশে কিছুটা যানবাহনের ধীরগতি থাকলেও কিন্তু বঙ্গবন্ধু সেতু পার হয়ে পশ্চিম সংযোগ মহাসড়কে এসে কিন্তু অনেকটা স্বাভাবিক গতিতে আসলে যানবাহনগুলো চলাচল করছে এবং বেলা বাড়ার সাথে সাথে সেই যানবাহনের চাপ আরো বাড়তে পারে বলে জানিয়েছে আমাদেরকে হাইওয়ে পুলিশ। তো এই ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে আমার কাছে ঈদ যাত্রার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে। বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন পবিত্র মক্কায়। তীব্র গরম উপেক্ষা করে এবছরের হজের প্রস্তুতি নিচ্ছেন তারা। স্থানীয় সময় শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা, আর মঙ্গলবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের হজের কার্যক্রম। রিয়াদ থেকে আরও জানাচ্ছেন আরিফুর রহমান। পবিত্র হজ পালনের জন্য ইতিমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এবার বিশ্বের 180টির বেশি দেশের প্রায় 20 লাখ মুসল্লি হজ পালন করবেন। বাংলাদেশ থেকে হজ পালন করবেন 85,257 জন। শুক্রবার থেকে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। তবে সংখ্যার বিবেচনায় বৃহস্পতিবার রাতেই হজযাত্রীদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করবেন মুয়াল্লিমরা। ইশারা নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে এহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এশা অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। তবে খায়েফ ও কুয়েতি মসজিদের কাছাকাছি তাঁবু থাকলে মসজিদে গিয়েও নামাজ আদায় করতে পারেন। 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয়। এ দিনের নাম ইয়ামুল আরাফা। 15 জুন 9 জিলহজ শনিবার সূর্যোদয়ের পর হাজিদের আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতেই নিয়ে যাবেন মুয়াল্লিমরা। সেখানে আগে পৌঁছে গেলে ফজর এবং জোহর আসর আদায় করবেন আরাফাতের ময়দানে। চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কাল আল মুয়াইকিলি। একই সঙ্গে মসজিদে নামিরাতেও নামাজ পড়াবেন তিনি। 10 জিলহজ মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের পর্যায়ক্রমে 4টি কাজ সম্পন্ন করতে হয়। প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি, মাথা মুন্ডন এবং তাওয়াফ জিয়ারত। এরপর 11 ও 12 জিলহজ অবস্থান করে প্রতিদিন 3টি প্রতীকী শয়তানকে লক্ষ্য করে 7টি করে কঙ্কর নিক্ষেপ বা পাথর নিক্ষেপ করবেন হাজিরা। সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। খেলার খবর। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ রাত 8:30টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। উইকেট কন্ডিশন ভিন্ন হলেও ডাচদের হারিয়ে সুপার 8-এর পথে এগিয়ে যেতে বদ্ধপরিকর শান্ত বাহিনী। যুক্তরাষ্ট্র থেকে সেন্ট ভিনসেন্টে পৌঁছে একদিন বিশ্রামের পর ম্যাচের আগের দিন অনুশীলন করল টাইগাররা। মূল ভেন্যুর সেন্টার উইকেটের দুই পাশের দুটি পিচে ব্যাটিং বোলিং করেন ক্রিকেটাররা। আলাদা করে নিজেদের বোলিং নিয়ে কাজ করেছেন সাকিব আল হাসান। পরে ব্যাটিংটা অনুশীলন করেন দীর্ঘ সময়। সেন্টার উইকেটের আশপাশে অনুশীলন করলেও ম্যাচের পিচ কেমন হবে তা নিয়ে খুব একটা ভালো ধারণা পায়নি টাইগার টিম ম্যানেজমেন্ট। শান্ত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুলনায় কন্ডিশন ভালো হওয়ায় অন্য কিছু নিয়েই ভাবছেন না তারা। কন্ডিশন তো আমরা ওইখানে নিউ ইয়র্কে বা ডালাসে যেরকম ছিল তার থেকে বেটার মনে হয়েছে আজকে প্র্যাকটিসে। আমরা যতটুকু প্র্যাকটিস করেছি, চ্যালেঞ্জ আছে কারণ বাতাস আছে অনেক, সো বোলারদের একটু হেল্প আছে স্টিল। এখানে যতটুকু ব্যাটিং করে বুঝলাম সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে টিমের কেউই চিন্তিত না এবং এটা নিয়ে আমরা কেউই কথা বলতেই চাই না, কারণ আমরা জানি যে উনি ওভার দ্য ইয়ার্স কত ভালো ক্রিকেট খেলে আসছেন। টি-20 বিশ্বকাপে বাজে সময় পার করছেন সাকিব আল হাসান। ব্যাট কিংবা বল কোথাও ছন্দে নেই দেশের অলরাউন্ডার। পুরনো ফর্মে ফিরতে তাই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। বল হাতেও নেট প্র্যাকটিস করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। সাকিব আল হাসানকে নিয়ে বরাবরই বড় স্বপ্ন দেখে থাকেন সমর্থকরা, আর বিশ্বকাপ অথবা কোনো বড় আসর আসলে সেই স্বপ্নের পরিধিটাও বেড়ে যায়। তবে এখন পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বের 2 ম্যাচে সেই প্রত্যাশার ছিটে ফোঁটাও পূরণ করতে পারেননি সাকিব আল হাসান, যার কারণেই
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর এমন কথাও উঠেছে সাকিবকে বাদ দেওয়া হোক দল থেকে, সাকিবের অবসর নেওয়া উচিত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মাত্র 1 ওভার বোলিং করেন সাকিব, যদিও সুযোগ ছিল তাকে ব্যবহার করার, কিন্তু সেটা কাজে লাগাননি নাজমুল হোসেন শান্ত, যে অভিজ্ঞতা টি-20 ক্যারিয়ারে কখনোই হয়নি সাকিবের। তাই তো অনেকেই বলছেন সাকিবের শেষের শুরু হয়তো এখান থেকেই। অনুপ্রেরণা খোঁজার জন্য অনেক সময় পেছনে ফিরে যেতে হয়। 15 বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক টেস্টে এই মাঠ থেকেই সাকিবের জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার শুরু। যদিও সে ম্যাচটা অধিনায়ক হিসেবে শুরু করেছিলেন মাশরাফি, তবে তার ইনজুরিতে দায়িত্বটা এসে বর্তে সাকিবকে, দলকে জিতিয়ে কিন্তু মাঠ ছেড়েছিলেন তিনি। নেটে ব্যাটিং অনুশীলনে যাওয়ার আগে বাউন্ডারি লাইনে দীর্ঘ সময় সাকিব শ্যাডো করেন। নিজে বাম হাতে ব্যাটসম্যান হলেও ডান হাতে শ্যাডো করতেও দেখা যায় তাকে। তার এই খারাপ সময়েও পাশেই পাচ্ছেন অধিনায়ককে এবং একই সঙ্গে সমর্থন পাচ্ছেন পুরো দলের। সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে টিমের কেউই চিন্তিত না এবং এটা নিয়ে আমরা কেউই কথা বলতেই চাই না। সে নিজেও ওরকম চাপ ফিল করছে না, কারণ অনেক এক্সপিরিয়েন্স এবং খুব ভালোভাবে কামব্যাক করবে আমার সেটা মনে হয়। সাকিবের রানে ফেরাটা কতটা জরুরি এটা সাকিবের চেয়ে ভালো হয়তো আর কেউ জানেন না। তবে সে মঞ্চটা হয়ে উঠুক এই আর্নাস ভ্যালি স্টেডিয়াম, যেখানে তার ব্যাট জ্বলে উঠলে হয়তো নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সুপার হিটটাও। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাগেরহাটের উপকূলীয় এলাকায় এখনও তাজা ঘূর্ণিঝড় রেমালের ক্ষত। নষ্ট হয়ে গেছে পানির উৎস, পুকুর, ডোবা ও খাল বিলের পানির কালচে রং ধারণ করে ছড়াচ্ছে দুর্গন্ধ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট, ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। আলী আকবর টুটুলে পাঠানো তথ্য, আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। 26 মে রাতে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। বাগেরহাটের বিভিন্ন বাঁধ ভেঙে প্লাবিত হয় লোকালয়, তলিয়ে যায় পুকুর ও মাছের ঘের। উপকূলবর্তী শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দাদের সুপেয় পানির জন্য নির্ভর করতে হয় পুকুর ও বৃষ্টির পানির উপর। ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে সাগরের পানি লোকালয়ে ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি করে। বর্তমানে প্রতিটি পুকুর, ডোবা ও খালবিলে গাছের পাতা পচে পানি কালচে আকার ধারণ করেছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অনেকেই এরই মধ্যে আক্রান্ত হয়েছেন পানিবাহিত নানা রোগে। খালের পুকুরের সব পানি শেষ, হাত পাও ধুতে পারি না, রান্না বান্না করতে পারি না, গোসল করতে পারি না। এগুলো বাথরুমের পানি, মানুষের ব্যবহৃত নর্দমার পানি। বাচ্চারা অসুস্থ হয়, মুরব্বী সবাই তো অসুস্থ। খাবার পানি কিনে খাই, তারপরে পাওয়া যাচ্ছে না। এতভাবে তো পানি কিনে ব্যবহার করা কোনো সম্ভব না। পানি পচে যাওয়ার কারণে আমরা খুবই বিপদে আছি। পানির জন্য মানুষ হাহাকার করতেছে। মোবাইল ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি সরবরাহের দাবি মোরেলগঞ্জ পৌর মেয়রের। একটা দুটি ট্রিটমেন্ট প্লান্ট মোরেলগঞ্জ পৌরসভায় অত্যন্ত জরুরি, না হলে খুব অল্প সময়ের মধ্যে দেখা যাবে যে শতভাগ মানুষ চর্মরোগে আক্রান্ত হচ্ছে। জনস্বাস্থ্য বিভাগ জানায় দুর্গত এলাকাগুলোতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে, তবে বৃষ্টি না আসা পর্যন্ত এর সংকট সমাধান হবে না। 60 থেকে 70 হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করা হয়েছে, কিন্তু আরও অনেক বৃষ্টি না আসা পর্যন্ত মানুষকে শতভাগ সুপেয় পানির আওতায় নিয়ে আসা একটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জনস্বাস্থ্য বিভাগের তথ্য মতে ঘূর্ণিঝড় রেমালে শরণখোলা ও মোরেলগঞ্জে 2495টি পুকুর জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। সময় সংবাদ, বাগেরহাট। এদিকে ঘূর্ণিঝড় রেমালের পর মংলায় এক প্রকার বন্ধ হয়ে গেছে কৃষি ও মৎস্য খাত নির্ভর উপজেলার বেশিরভাগ স্বল্প আয়ের মানুষের উপার্জনের পথ। তারপরও মুক্তি মিলছে না জরুরি সময়ে ঋণের কিস্তি আদায় থেকে। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় বাগেরহাটের মোংলা উপজেলায় প্রায় 8,500 কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি। ভেসে যায় অন্তত 2,000 চিংড়ি ঘের। পানিবন্দী ছিলেন প্রায় 60,000 মানুষ। উপজেলার শতকরা 80% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন এনজিওর কাছে ঋণগ্রস্ত। ঘূর্ণিঝড়ের পর বন্ধ নেই ঋণ পরিশোধের তারা। এলাকাবাসী জানান, অতিরিক্ত লবণাক্ততার কারণে মিলছে না মাছ। কর্মহীন বেশিরভাগ মানুষ। এ সময় এনজিও ঋণের কিস্তির চাপে দিশেহারা তারা। ঋণের সুদ মওকুফ ও 6 মাসের কিস্তি আদায় বন্ধের দাবি তাদের। ঘরের মালামাল নদীতে ভেসে গেছে, তাই সেগুলো কুড়ে কাছে আইনে একখানে জমা করছি। এর ভিতরে এসে বলছে কিস্তি। মাছ পোনা নইলে কোন হাইতে দেবো, তা আমরা জানি না কোথায় দিয়ে দেবো। আনছো কয় সে সময় খুব খারাপ খাবার ব্যবহার করে। দিনে দিনকে চলার মতো লাইন নেই, না মানতে আসে না কিস্তিওয়ালারা, না আগে হ্যার কিস্তি দাও। সকাল বিকেল 2 টাইমে আসে, সব দেয় টাকার জন্য, কিন্তু ইনকাম তো নেই, কোথা থেকে দেবো?
তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন কোনো এনজিওর কর্মকর্তা। উপজেলা প্রশাসন জানায় দুর্গতদের ঋণের সুদ মওকুফ ও কিস্তি বন্ধে চলছে আলোচনা। একটা ক্ষেত্রে হতে পারে, তারপরে আমি সেটাও যেন না নেয় সেটার জন্য আমি কথা বলেছি এবং ব্যবস্থা নেব। আশা করি যে এটা একটা খুব পজিটিভ একটা ব্যবস্থা নেওয়া হবে। মোংলা উপজেলায় ৮৩টি গ্রামে আশা, মুক্তিসেবা, কারিতাস সহ ছোট বড় এনজিও সহ নানা সমিতির নামে ঋণ ব্যবসা করছে প্রায় 10 থেকে 15টি সংস্থা। সময় সংবাদ, মোংলা। বিদেশে পাঠানোর কথা বলে কোটি টাকা নিয়ে লাপাত্তা ঝিনাইদহের এক আদম ব্যবসায়ী। পাসপোর্টে জাল ভিসা ও বিমানের টিকিট দিয়ে নেওয়া হয় বিমানবন্দরে। টের পেয়ে প্রতিবাদ করলে পালিয়ে যায় প্রতারক। সজিবুল ইসলাম ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হতদরিদ্র ইসরাফিল হোসেন রাস্তায় রাস্তায় আখের রস বিক্রি করে চলে তার সংসার। পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে ব্রুনাই যাওয়ার জন্য পার্শ্ববর্তী কোটচাঁদপুরের তালসার গ্রামের আদম ব্যবসায়ী গোলাম মোস্তফাকে 4 লাখ টাকা দেন তিনি। কয়েক দফা ঢাকায় নেওয়ার পর পাসপোর্টে দেওয়া হয় জাল ভিসা ও বিমানের টিকিট। বিমানবন্দরে গিয়ে বিষয়টি টের পেলে পালিয়ে যায় প্রতারক গোলাম মোস্তফা। টাকা 3 ডেটে দেবে বলেছে, 3 ডেটে না দিয়ে 3 ডে মাস পুড়ে গিয়েছে, মাস পুড়ে যাওয়ার মধ্যে সে কাউন্সিল হাজির হয়নি, সে পালাতো। ইসরাফিলের মতো ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার অন্তত 20 জন মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে গোলাম মোস্তফা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রত্যেককে দেয়া হয় জাল ভিসা ও বিমানের টিকিট। জমি বিক্রি ও ধার দেনা করে টাকা দেওয়া দরিদ্র মানুষগুলো পড়েছেন বিপাকে। টাকা ফেরত চাইলে উল্টো হয়রানি করা হচ্ছে বলেও জানান তারা। তার বাড়ি যায়, বাড়ি গেলে তার বউ, তার মা বাপ, ভাই ভাগান আমাদের সাথে মনে করেন খারাপ ব্যবহার করে। 1 কোটি টাকা নিয়ে এইভাবে সে বিভ্রান্তির ভিতরে ফেলে দিয়ে সিএম মেম্বারের কাছে সই নিয়ে টাকা দেওয়ার কথা কাউন্সিলে ডাকা হয়েছে। যেদিন লাস্ট তারিখ আসলো, 1 তারিখ ফার্স্ট, সেই দিন সে উধাও। এখন সে বাড়িতে পলাতক। 24 তারিখে টাকা দিয়ে চাইলো, 24 তারিখে আগে সে আবার নিখোঁজ হয়ে গিয়েছে। এদিকে গোলাম মোস্তফার খোঁজ নিতে তার শ্বশুর বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। গত 2 মাস ধরে তাদের সঙ্গেও যোগাযোগ বন্ধ বলে দাবি তার স্ত্রী ও স্বজনদের। এই বেটা যে ও মনে করেন গিয়েছেই, ও বেঁচে আছে কি মরে আছে আমি নিজেও জানি না। তার ভাইও জামিনদার ছিল, এখন এই কায়দায় আছে, সে আছে পলাতক কায়দায় রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থার আশ্বাস পুলিশের। মোস্তফার বিরুদ্ধে যদি আমাদের থানায় কোনো অভিযোগ প্রদান করে, আমরা অভিযোগ তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করব। অভিযুক্ত আদম ব্যবসায়ী গোলাম মোস্তফার বাড়ি কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। আবারও জানাবো কোরবানির পশুর খবর। পবিত্র ঈদুল আজহা ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় খামারিরা পশু বাজারজাত করতে শুরু করেছেন। বাজারে দেশীয় গরুর চাহিদা থাকায় এবছর কিছুটা লাভের আশা করছেন তারা। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। কুরবানির পশুর হাট কাঁপাতে আসছে 1300 কেজি ওজনের মহিষ সুলতান। পশুটি ব্রাহ্মণবাড়িয়া সরাইলের শাহবাজপুরের আরশারা এগ্রো ফার্মে লালন পালন করা হয়। সম্প্রতি ঢাকায় প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রদর্শনীতে মহিষটি ওজনের দিক দিয়ে দেশের 3য় স্থান অর্জন করেন। বৃহস্পতিবার থেকে জেলার সবচেয়ে বড় কুরবানি পশুর হাট ভাদুঘর হাটে বিক্রির জন্য নিয়ে আসা হবে সুলতানকে। এখন পর্যন্ত দাম উঠেছে 12 লাখ টাকা। খামারিরা জানান, ইতিমধ্যে হাটে উঠতে শুরু করেছে খামারে লালন পালন করা গরু মহিষ। এবছর শাহিওয়াল, দেশি প্রজাতির ব্রাহ্মজাত, নেপালি গির সহ বিভিন্ন জাতের গরু বাজারজাত করা হচ্ছে। হাটের চাহিদা ভালো থাকায় লাভবান হবার আশা তাদের। বাজারজাত হয়, আমাদের লাভবান হলে আরো খামার হবে। ভালো অবস্থা, এখানে কাজ করছি আমরা মাসিকভাবে, মাসে 15,000 টাকা বেতন দেয় খাওয়া দাওয়া মালিকের। ফার্মে আপনার 1,80,000 থেকে সর্বনিম্ন 1,80,000 আর সর্বোচ্চ আপনার হচ্ছে 15 লাখ টাকার পর্যন্ত গরু আছে। আশা করি এই বছর যদি আমরা ভালো মুনাফা করতে পারি বা ভালো ব্যবসা হয়, আমরা ফার্ম আরেকটা শেড করার আমাদের ইচ্ছা আছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এবছর জেলায় 1,27,000 কুরবানি পশুর চাহিদা রয়েছে। খামারের উৎপাদন পর্যাপ্ত রয়েছে। ক্রেতা এবং বিক্রেতা উভয়েই যাতে হাটে নিরাপদে গরু ক্রয় করতে পারে, সেই জন্য মোবাইল ভেটেরিনারি মেডিকেল টিম কুরবানির হাটগুলিতে কাজ করবে। জেলার 14,000 খামারি ঈদের আগের দিন রাত পর্যন্ত 1.5 শতাধিক স্থায়ী ও অস্থায়ী হাটে তাদের খামারে উৎপাদিত কুরবানি পশু বাজারজাত করবেন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। খুলনায় পশু চামড়া সংরক্ষণ ও বেচাকেনা নির্ধারিত স্থান না থাকায় এবারও কোরবানির ঈদে বিপুল সংখ্যক চামড়া নিয়ে সংকটে পড়তে যাচ্ছেন ব্যবসায়ীরা। একসময় নগরীর শেখপাড়া এলাকায় 1/2 শতাধিক চামড়ার দোকান থাকলেও 5 বছর আগে তা বন্ধ করে দেয় প্রশাসন।
আলাদা মার্কেটের জন্য ব্যবসায়ীরা বিভিন্ন সময় দাবি জানালেও তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। নগরীর শের এ বাংলা রোড সড়কের দুপাশ জুড়ে এখন লেদ মেশিনের যন্ত্রাংশ থাকলেও এক সময়ে কাঁচা চামড়ার স্তূপ থাকতো এখানে। অর্ধ শতাধিক দোকান থাকায় এলাকাটিও পরিচিত ছিল চামড়াপট্টি হিসেবে। দক্ষিণাঞ্চলের সবথেকে বড় চামড়া বাজারের একটি ছিল খুলনায়। কোরবানির ঈদ বাদেও এই মার্কেটে প্রতিদিন চলত চামড়া বেচাকেনা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের ট্যানারি মালিকরা এখান থেকে চামড়া সংগ্রহ করতেন। বছরে কোটি টাকার ব্যবসা হতো এখান থেকেই। এলাকাটি ধীরে ধীরে জনবহুল হয়ে ওঠায় কাঁচা চামড়া থেকে দুর্গন্ধ ছড়ানো ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের চাপে 2019 সালে শেখপাড়া থেকে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন ব্যবসায়ীরা। এরপর থেকেই চামড়া সংরক্ষণ ও বেচাকেনার নির্ধারিত স্থান নেই খুলনাতে। কোথাও সড়কের পাশে উন্মুক্ত স্থানে নগর সংলগ্ন 0 পয়েন্ট এলাকায় অস্থায়ীভাবে চামড়া জড়ো করেন তারা। কোরবানির সময় বিপুল সংখ্যক চামড়া নিয়ে বিপাকে পড়তে হয়। অনেক চামড়াই নষ্ট হয়ে যায়। এতে প্রতি বছরই আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। চামড়াটা সঠিকভাবে গুণগত মানও হচ্ছে না, সরকার হারাচ্ছে রাজস্ব আর আমরা হারাচ্ছি আমাদের পুঁজি। সব দিকে উন্নয়ন হচ্ছে, চামড়া সেক্টরের পরে এত অনীহা কেন সরকারের? আমাদের এই সেক্টরকে একটু দেখুক তারা। চামড়াটা কিনে তো কমসে কম 15 দিন আমার যত্ন খাতির করে রাখতে হবে, তারপরে একটা পার্টিতে ডাকতে হবে, তারপরে বেচা বিক্রির লাইনে যাইতে হবে। কিন্তু চামড়ায় রাস্তায় লবণ দিয়ে তো পুলিশ তো 3 দিনের বেশি রাখতে দেবে না। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন প্রশাসনের উদাসীনতার কারণেই সম্ভাবনাময় এই শিল্পটি ধ্বংসের মুখে। প্রশাসনের উদাসীনতা, স্থানীয় জনপ্রতিনিধিদের ব্যর্থতার কারণে আমাদের চামড়া মার্কেটটা খুলনা হচ্ছে না। তবে সিটি কর্পোরেশন বলছে পরিকল্পনা থাকলেও সড়ক সংস্কার সহ নগরীর অন্যান্য উন্নয়ন কাজ চলমান থাকায় আপাতত আলাদা মার্কেট করা সম্ভব নয়। ভবিষ্যতে যদি সুযোগ পাই আমরা চামড়ার জন্য যদি তাদের নির্ধারিত একটা জায়গা রাখবো, যতদিন পর্যন্ত না হবে অতীতে যেভাবে করছে এখন সেইভাবে করব। গত বছর কোরবানির ঈদে খুলনা থেকে প্রায় 50,000 পশুর চামড়া সংগ্রহ করা হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ট্যানারি মালিকদের কাছে বকেয়া অন্তত 7 কোটি টাকা। কোরবানি পরবর্তী চামড়ার ব্যবসা নিয়ে হতাশ যশোরের ব্যবসায়ীরা। জুয়েল মৃধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার হাট যশোরের রাজারহাট। এ হাটে খুলনা বিভাগের 10 জেলার ব্যবসায়ীদের পাশাপাশি আশপাশের এলাকার ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন। কয়েক বছর ধরে চামড়ার টানা দরপতনের কারণে লোকসানে এ অঞ্চলের ব্যবসায়ীরা, বিশেষ করে ট্যানারি মালিক ও মহাজনদের কাছে বকেয়া অন্তত 7 কোটি টাকা। এতে বেশিরভাগ আড়তি বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। চলতি বছর কোরবানির পশুর চামড়ার ব্যবসা নিয়ে হতাশ তারা। ঈদের আগে যদি তারা টাকা না দেয় তাহলে আমরা চামড়া কিনবো কিভাবে? এই চামড়া শিল্পটা দিন দিন এই কারণেই ধ্বংস হয়ে যাচ্ছে। এই টাকাটা আজ দিই কাল দিই করে এইভাবে ঘোরাচ্ছে। আমরা আজকে 10-12 বছর কিন্তু এই টাকাটা পাইনি। সরকার যে রেট দিয়েছে এই রেটটা আমাদের কাছে কম হয়ে যাচ্ছে, এবং লবণের যে দাম এবং জোনের যে দাম, এরকম দামে আর কি চামড়া ক্রয় করার পরে আমাদের এখানে বেচতে গেলে একটু সমস্যা হয়। আমরা শেষ হয়ে গেছি, এখন বাকি আছে আমাকে জায়গা জমি বেচতে, আর ব্যাংকে গেলে আমাদের মতো লোকের জায়গা জমি দেয় না লোন। খুব দুশ্চিন্তায় আছি, এখন না দিলে আমরা খুব নিঃস্ব হয়ে যাব। আমরা তো খুবই দুরবস্থায় আছি। কাঁচা চামড়া রপ্তানি করে এ খাতকে রক্ষার দাবি ব্যবসায়ীদের। কাঁচা চামড়া বিদেশে রপ্তানি করা একমাত্র উদ্যোগ নেওয়া, এবং সেই উদ্যোগ নিলে এখানে যে লক্ষ লক্ষ মানুষ, এতে আরো আগ্রহ বাড়বে। যশোরের এই হাটকে ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 10,000 ছোট বড় ব্যবসায়ী ব্যবসা করেন। আর কোরবানির ঈদ পরবর্তী 2 মাসের হাটগুলোতে প্রায় 100 কোটি টাকার বাণিজ্য হয়। সময় সংবাদ, যশোর। পুঁজিবাজারে অস্তিত্ব সংকটে পড়েছে ব্রোকারেজ হাউসগুলো। লোকসানের চাপ সামাল দিতে পারছে না শাখা অফিসগুলো, এমনকি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন তারা। তাদের হিসাব, বছর ব্যবধানে আয় কমেছে অন্তত 80%। সংকটে ঠিক কতগুলো হাউস বন্ধ হয়েছে বা বন্ধের উপক্রম হয়েছে তার সঠিক তথ্য নেই ডিএসই বা ডিবিএ কারো কাছে। মোমেন হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আলতাফ হোসাইন।
কাজী ফিরোজ রশিদ সিকিউরিটিজ লিমিটেড। মতিঝিলে ১৯৭৮ সাল থেকে বিনিয়োগকারীদের সেবা দিয়ে আসছে ব্রোকারেজ হাউসটি, কিন্তু দীর্ঘদিন ধরে পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা বাজার ছাড়ায় আর নতুন বিও অ্যাকাউন্ট না আসায় অন্তত ৮০% আয় কমেছে বলে দাবি প্রতিষ্ঠানটির। ক্ষতির মুখে গত ৬ মাসে বন্ধ করতে হয়েছে তাদের ৩টি শাখা অফিস, ছাঁটাই করতে হয়েছে প্রায় অর্ধশত কর্মী। পবিত্র ঈদুল আজহা ১ সপ্তাহ বাদে আমার জানা মতে এই হাউস কোনো এমপ্লয়ীদের বোনাস দিতে পারে নাই। ডিএসির অন্তর্ভুক্ত অধিকাংশ ব্রোকারেজ হাউসের অবস্থাই এমন, আর্থিক সংকটে বন্ধের উপক্রম। আমরা যারা বিনিয়োগকারীদের মধ্যস্থতাকারী হিসাবে লেনদেনগুলো করাই, আমাদের উপরেও সেই চাপটা পড়ে। বিনিয়োগ কম থাকে, তাতে তাদের ইনকামও কমে গেল, তাদের স্টাফের বেতন দিতে পারছে না। ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা বলছেন, প্রতিদিন যেখানে অন্তত ১,০০০ কোটি টাকার শেয়ার লেনদেন হওয়ার দরকার, সেখানে বর্তমানে ৩০০ থেকে ৪০০ কোটি টাকার মধ্যে আটকে আছে ডিএসির লেনদেন। ফলে লাভ তো দূরের কথা, খরচ জোগাতেই হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানগুলো। ট্রানজাকশন না হলে আমাদের কমিশন আসে না, আর নর্মালি কমিশন না আসলে আমাদের স্যালারির উপর একটা হ্যাম্পারিং হয়। জটের ভিতরে আটকায় রয়েছি যে আমাদের স্যালারি বাড়ানো হয় না, আমাদের কোনো ইনক্রিমেন্ট নাই। সংকটে ঠিক কতগুলো হাউস বন্ধ হয়েছে বা বন্ধের উপক্রম হয়েছে তার সঠিক তথ্য নেই ডিএসি বা ডিবিএ কারোর কাছেই। এই মার্কেটে যদি ভলিউম না বাড়ে, তাহলে এই মার্কেট ইজ আনসাস্টেনেবল ফর দ্য ব্রোকারেজ ইন্ডাস্ট্রি। নট অনলি ফর দ্য ব্রোকারেজ ইন্ডাস্ট্রি, ইট ইজ আনসাস্টেনেবল ফর এনি অফ দ্য মার্কেট ইন্টারমিডিয়ারিজ, ইনক্লুডিং মার্চেন্ট ব্যাংকস অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ। বর্তমানে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসিতে ব্রোকারেজ হাউস রয়েছে ৩০৬টি। বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচা থেকে কমিশন, বিও অ্যাকাউন্ট খোলা ও বাৎসরিক সিডিবিএল চার্জ থেকে প্রাপ্ত আয় দিয়েই চলে এসব প্রতিষ্ঠানের টিকে থাকার লড়াই। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। পর্তুগালে অনুষ্ঠিত হয়েছে দেশটির অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন মার্সা পপুলারেস। লিসবনের ২০টি দল প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য। দারুণ এই প্রদর্শনী উপভোগ করে কয়েক লাখ মানুষ। ব্রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। লিসবন ফেস্টিভ্যাল বা সান্তোস পপুলারেস উৎসবের অন্যতম জনপ্রিয় আয়োজন মার্সা পপুলারেস। সেন্ট অ্যান্থনি উৎসবের এই আয়োজনের জন্য সারা বছর অপেক্ষায় থাকে পুরো পর্তুগাল। 12 জুন সন্ধ্যায় পর্তুগালের বিশেষ এই প্যারেড উপভোগ করতে লিসবনের এভিনিদা লিভারদাদের দুপাশে ঢল নামে লাখো দর্শনার্থী। লিসবনের বিভিন্ন মহল্লা প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরে তাদের দীর্ঘ সময়ের সাংস্কৃতিক ঐতিহ্য। নিজস্ব সঙ্গীতের তালে তালে নেচে গেয়ে এই প্রদর্শনীতে অংশ নেয় 20টি দল। নানা ঢঙে নানা সাজে নিজেদের সেরা প্রমাণ করার চেষ্টা করে সবাই। দৃষ্টিনন্দন এক একটি প্রদর্শনী দেখতে পর্তুগিজদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন লিসবনে। ঐতিহাসিক শহর লিসবনের সংস্কৃতি আর ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এটি চমৎকার আয়োজন বলে মনে করেন লিসবনে দীর্ঘ সময় ধরে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা। প্রত্যেকটা দেশের নিজস্ব একটা কৃষ্টি কালচার আছে, ঠিক এই মাসটাকে উপলব্ধি করে তারা তাদের যেই ট্র্যাডিশনাল ফোক ডান্সগুলি আছে সেইগুলি প্রদর্শন করে। 1932 সাল থেকে প্রতি বছর একই স্থানে অনুষ্ঠিত হয়ে আসছে এই মার্সা পপুলারিস। 12 জুন এই প্যারেড ও 13 জুন সেন্ট অ্যান্থনি ডে পালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় সার্ডিন ফেস্টিভ্যাল। নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে পর্তুগিজদের দারুণ আয়োজন এই মার্সা পপুলারেস। বছর জুড়ে বিভিন্ন মহল্লার নেয়া প্রস্তুতির আনুষ্ঠানিক সমাপ্তি এই প্রদর্শনীর মাধ্যমে ঘটলেও পুরো মাস জুড়ে থাকে উৎসবের আমেজ। সেই সাথে উৎসবমুখী পর্তুগিজরা পায় নতুন কর্মস্পৃহা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে 10 বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যাল গ্রাউন্ডে। টি-20 বিশ্বকাপ ঘিরে নতুন রূপে সেজেছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের স্মৃতিবিজড়িত এই স্টেডিয়াম। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। ক্রিকেটটা ক্যারিবিয়ানদের মতো আর কেউ উপভোগ করতে পারে না। সেন্ট ভিনসেন্টের এই আর্নসভিল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ এবং প্রথম ম্যাচেই বাংলাদেশ লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। এবং এই বিশ্বকাপ ঘিরে এই স্টেডিয়ামটা পেয়েছে নতুন রূপ। 1, 2 বা 5 না, পাক্কা 10 বছর পর আর্নসভিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো আন্তর্জাতিক ম্যাচ। এবং সবশেষ ম্যাচটা 10 বছর আগে যে ম্যাচ হয়েছিল সেটাও কিন্তু খেলেছিল বাংলাদেশ দল। একটু এই স্টেডিয়ামের রেনোভেশন যে করা হচ্ছে, সংস্কার, সেটা একটু দেখাতে চাইব। এই যে আমরা পোর্শনটা দেখছি এটা পুরোটাই নতুন করে তৈরি করা হয়েছে।
3টে সুইমিং পুল রয়েছে। এই সুইমিং পুলগুলোতে দর্শকরা খেলা দেখার সময় তারা এখানে বসতে পারবে। এই স্টেডিয়ামটা সংস্কারের পেছনে প্রায় $30 মিলিয়ন খরচ করা হয়েছে। সমর্থকরা যারা এখানে মাঠে এসে খেলা দেখবেন তারা একটা ভিন্ন একটা ফিলিংস পাবেন, তার কারণ স্টেডিয়ামের সাথেই ক্যারিবিয়ান সি। একটু পরপর সেখানে জোয়ার বা সাগরের পানি আছড়ে এসে পড়ছে। নিশ্চিতভাবেই বলতে পারি যা এই মাঠে খেলা দেখতে আসে দর্শকদের একটা ভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স দিবে। বাংলাদেশ দলের জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা হবে এই মাঠে খেলাটা, কারণ সবশেষ যে ম্যাচটি বাংলাদেশ খেলেছিল সেটা হেরে গেলেও এই মাঠে কিন্তু বাংলাদেশ দল সংশ্লিষ্ট অনেকেরই সুখস্মৃতি রয়েছে। সো আমরা নিশ্চয়ই চাইবো যে আবারও বাংলাদেশ দলের সেই সুখস্মৃতি ফিরে আসুক, নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ নিশ্চিত করুক টি-20 বিশ্বকাপের সুপার 8। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। মহাসড়কে কোরবানির পশু ট্রাকে বেপরোয়া চাঁদাবাজি, জড়িত পুলিশও ধরা খেয়ে টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা। নিত্যদিনের ঘটনা বলছেন চালকরা, সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি। এবং মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ আপনাকে তামিম। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।